গত 19 তারিখ 543-এর মধ্যে ভোট হয়েছে 21টা রাজ্যে। এখনো ফলাফল তো বেরোবে না, ফলাফল বেরোবে 4 তারিখ। কিন্তু নানা বিশেষজ্ঞরা সংবাদপত্রের সঙ্গে যুক্ত অথবা রাজনীতির খবর সংগ্রহ করেন, নিজেদের মতো করে তথ্যাদি একসাথে এনে মূল্যায়ন করেন, বিশ্লেষণ করেন। তারা কি বলছেন? বিজেপির অবস্থা ভালো না। এটা আমাদের কথা না, আমি তাদের কথা বলছি। গত নির্বাচনে 19-এর নির্বাচনে পুলওয়ামার কাণ্ড ঘটিয়ে 42 জন সিআরপিএফ সন্ত্রাসবাদীদের হাতে খুন হয়। খুন হতো না যদি কেন্দ্রের সরকার তৎকালীন জম্মু কাশ্মীরের রাজ্যপালের প্রস্তাব শুনে গাড়িতে করে 200 কিলোমিটার দূরে সিআরপিদের না পাঠিয়ে হাওয়াই জাহাজে করে যদি পাঠাতো, সন্ত্রাসবাদীরা তাদের আক্রমণ করতে পারত না। এই ঘটনা ঘটে যাওয়ার পর 42 জন শহীদের মৃতদেহ কাঁধে নিয়ে বিজেপি দল, প্রধানমন্ত্রী সহ আপনার চোখের জলে বুক ভাসিয়ে এটা নাটক, এটা আবেগ তৈরি করে মুসলিমদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণার সৃষ্টি করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে। রাজ্যপাল বলেছে এই ঘটনা ঘটতো না, এটা এড়ানো যেত। আমার প্রস্তাব পরামর্শ শুনে নেই, তাকে রাজ্যপালের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। এখন তাকে জেলখানায় ঢুকাবার চেষ্টা করছে। আজ থেকে দিন 20-21 আগে তিনি বলেছেন জেলকে আমি ভয় পাই না। তিনি হাসপাতালে আছেন, তার বাড়িতে লোক পাঠিয়েছে, ইডির লোক, সিবিআই লোক, বলছে খুব খুঁজো, কিছু ছেঁড়া জামা কাপড় পাবেন, আমার বইপত্র কাগজ কলম পাবেন, আর কিচ্ছু পাবেন না। জেলের ভয় আমি পাই না। তিনি তার একদিন পরে ভারতবর্ষের নির্বাচক মন্ডলীর উদ্দেশ্যে আবেদন করেছেন, এদেরকে পরাস্ত করুন। আমি আমার জন্য বলছি না, দেশের জন্য বলছি, রাষ্ট্রের জন্য বলছি, সংবিধানের জন্য বলছি, আইনের জন্য বলছি, গণতন্ত্রের জন্য বলছি। দুঃশাসন চলছে, এরা আবার যদি আসতে পারে সর্বনাশ করে দেবে, তার কথা বলছি। এখন কি দেখা গেল? এই যে 19-এর ভোটটা হলো, যার মধ্যে আমাদের ত্রিপুরারও একটা কেন্দ্রের ভোট হয়েছে পশ্চিমা আসনে, যাকে আমরা সমর্থন করেছিলাম। আপনাদের সামনে কংগ্রেস দলের সভাপতি হিসেবে তিনি কথা বলে গেছেন, আমি পরে বলবো। মূল্যায়ন যারা করেন, আমি গত 3 দিন 4 দিন যাবৎ দেখছিলাম, তারা কি বলছেন? 19-এর লোকসভা নির্বাচনে এখানে 102টা ভোট হয়েছে। তারা বলছেন তখন প্রথম ভোটে 102 না, এটা সম্ভবত 96 থেকে 98 আসনে ভোট হয়েছে। তাতে বিজেপি যত আসন পেয়েছিল, এবারকার তাদের মূল্যায়ন হচ্ছে তার চাইতে আসন অর্ধেক হয়েছে, কমে যাবে। উল্টো দিকে ইন্ডিয়া ব্লকের আসন সংখ্যা বাড়বে। ইন্ডিয়া ব্লক মানে যেই দলগুলো 26টা 27টা মিলে ইন্ডিয়া ব্লক তৈরি করেছে, তাদের প্রার্থীরা এই 102 আসনে যেখানে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা আসন বেশি পাবে। মাথা খারাপ হয়ে গেছে। প্রধানমন্ত্রী অমিত শাহের 2 দিনের ব্যবধানে মধ্যরাত্রিতে বিজেপি দলের জরুরি বৈঠক বসেছে দিল্লিতে। কি করে এই ঘাটতি পূরণ করব? পারবেন না। 7 দফায় ভোট, 1 দফা শেষ হলো, ঘাটতি দিয়ে শুরু হলো, আরো 6 দফা বাকি আছে। সেই 6 দফা তো একটার পর একটা দফায় 19-এর নির্বাচনে যা আসন পেয়েছিলেন, প্রত্যেকটা দফায় সেই আসন আপনাদের কমবে 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 এবং আপনারা পরাস্ত হবেন। এই পূর্বাভাস এই প্রথম দফার ভোটের মধ্য দিয়ে সামনে চলে এসছে। ঐক্যবদ্ধ হচ্ছে 27টা 28টা রাজনৈতিক দল, এরাই ঐক্যবদ্ধ হয়ে 77-এর নির্বাচনে ইতিহাস তৈরি করেছে। মোরারজি দেশাইকে প্রধানমন্ত্রী করেছে। পরবর্তী সময়ে ভিপি সিং এই ঐক্যবদ্ধ শক্তি শাসক দলের বিরুদ্ধে যারা, তাদেরকে ক্ষমতাচ্যুত করে তাকে প্রধানমন্ত্রী করেছে। এইচডি দেবেগৌড়া এই বিরোধী দলগুলো শাসন ক্ষমতায় যারা ছিলেন বিজেপি পরাস্ত করে
ক্ষমতার থেকে হটিয়ে এইচডি দেবগুড়া, কে তাকে চিনত? কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী, কংগ্রেস দলে। সারাদিন খুঁজে তাকে বের করে আনা হয়েছে, তাকেই প্রধানমন্ত্রী করা হয়েছে। ডক্টর মনমোহন সিং, তিনি নিজেও জানতেন না তিনি প্রধানমন্ত্রী হবেন। তার দলের কেউ না কেউ হতে পারেন, কিন্তু তাদের দলের পাওয়া আসনের শক্তির ভিত্তিতে তাদের দল থেকে প্রধানমন্ত্রী হওয়া যায় না। শাসক দল বিজেপিকে ক্ষমতাচ্যুত করবার জন্য যারা ঐক্যবদ্ধ হয়েছেন, তার মধ্যে কংগ্রেসের ছিল, তারা শেষ পর্যন্ত ডক্টর মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করেন। কাজেই এই যে কথাগুলো বলছি, কল্পিত না। ভারতবর্ষের সংসদীয় রাজনীতির ইতিহাসে শাসন ক্ষমতায় বসে যারা স্বৈরাচারী হয়, একদলীয় স্বৈরশাসন কায়েম করার চেষ্টা করে, ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নেয়, আধা ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নেয়, সংবিধানকে ধুলায় লুণ্ঠিত করে, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে, মানুষের জীবনের মৌলিক সমস্যার সমাধানের কথা ভাবে না, বড় বড় পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করে, তাদেরকে ক্ষমতাচ্যুত করে বিকল্প শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সরকার তৈরি করতে বারবার স্বাধীনতার পর ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল এটা প্রমাণ রেখেছে। কাজেই এই 24-এর লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে এই ধরনের একটা বিকল্প সরকার তৈরি হওয়ার সম্ভাবনা ক্রমশ প্রসারিত হচ্ছে। বিশ্বাস রাখতে হবে, আমাদের রাজ্যে 19 তারিখের যে ভোট হলো, ভোট হয়েছে, ভোট হয়নি। 18 বিধানসভা নির্বাচনের পর পঞ্চায়েতের নির্বাচন বিজেপি করে দেয়। 100 আসনের মধ্যে 96টা আসনে বিরোধী দলের কোন প্রার্থীকে মনোনয়নপত্র জমাই দিতে দেয়। আপনাদের অমরপুর সহ নগরের নির্বাচন প্রার্থী দাঁড়াতে দেন অনেক জায়গায়, অমরপুরে তাই ঘটনা। ভোটের দিন ভোট দিতে পারেন না। লোকসভার নির্বাচন 19-এর যারা জালিয়াতি করে 19-এর নির্বাচনে জয় হাসিল করেছিল, তাদেরকে এবার প্রার্থী দাঁড় করায়, তাদের ব্যাপার। এটা নিয়ে আমাদের মাথা ঘামাবার কিছু নেই। কিন্তু আমি যেটা বলবো, পশ্চিমাঞ্চলের 19-এর যে নির্বাচন, 52 সাল থেকে ভারতবর্ষ যে সংসদীয় নির্বাচন হচ্ছে, প্রথম ঘটনা। আমরা দাবি করেছিলাম গোটা নির্বাচনটা বাতিল করো, নতুন করে নির্বাচন করো। তথ্য যা উপস্থিত করা হয়েছে অস্বীকার করতে পারছে না নির্বাচন কমিশন, কিন্তু গোটাটা বাতিল করে নতুন করে নির্বাচন তাদের অহমিকা লাগছে। তাই 168 থেকে 170টার মতো পোলিং বুথে নতুন করে ভোট। 52 সালের পর থেকে লোকসভার যত নির্বাচন হয়েছে, কোন লোকসভা আসনে এত পোলিং বুথে একসাথে এর আগে ভোট হয়নি। ত্রিপুরায় হয়েছে। কার রাজত্ব? কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, বামফ্রন্ট সরকারের সময় না। এটা বুঝতে হবে। কারা গণতন্ত্র নিধন করছে, কারা সংবিধান দলন করছে, কারা মানুষের ভোটের অধিকার পালন করছে? বিজেপি। আপনার এডিসি নির্বাচন, অর্ধেকের বেশি এলাকায় মানুষ ভোট দিতে পারেন, আপনারা অনেকে ভোট দিতে পারেননি। অবিতৈতকে করবুকে, এটা আপনাদের অভিজ্ঞতা, তৈরি করে কথা না। এরপর 23-এর যে বিধানসভা নির্বাচন, 60 আসনে আমরা একসাথে লড়াই করেছি। কংগ্রেস 13টা আসনে, আমরা 47টা আসনে, 46-এর সরাসরি বামপন্থী ফ্রন্টের অন্তর্ভুক্ত দলগুলির প্রতিনিধিরা। আগরতলার 7 রামনগর বিধানসভা একজন নির্দল প্রার্থীকে আমরা সমর্থন করেছিলাম। 900 ভোটের ব্যবধানে পরাস্ত হয়েছে। 16 থেকে 21টা বুথে আগরতলায় আমাদের নির্দল প্রার্থীর পুলিং এজেন্টকে ঢুকতে দেয়, হাজার হাজার ভোটার বাড়ি থেকে বেরোতে দেয়। এই করে আসনটা ছিনিয়ে নিয়েছে। যাই হোক, সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রয়াত হয়েছে, তার স্মৃতির প্রতি নিশ্চয়ই আমরা সম্মান দেখাবো। সেই কেন্দ্রে উপনির্বাচন, ভোট হয়নি। ভোটের দিন 10:30 পর
যে আশিস বাবু আপনাদের সামনে বক্তৃতা করে গেলেন, তিনি আমাদের পার্টি অফিসে বসে বললেন 80% পুলিং বুথে পুলিং এজেন্টই থাকতে পারছে না, বের করে দিয়েছে। হয় ঢুকতে দেয়নি অথবা যারা ঢুকেছে তাদের বের করে দিয়েছে। যে বুথে দেশের নির্বাচনে বিজেপি কম ভোট পেয়েছে, বিরোধীরা বেশি ভোট পেয়েছে, প্রকাশ্য প্রচার যখন বন্ধ হলো সেদিন সন্ধ্যা থেকে বিজেপির দুর্বৃত্ত বাহিনী পাড়ায় পাড়ায় ঘুরে হুমকি দিয়েছে ভোটের দিন কেউ বাড়ি থেকে বেরোতে পারবে। খাবার প্যাকেট দিয়ে এসছে ভোটের আগের দিন। যদি পরদিন সকালে খাবার না থাকে বাজারে যাওয়ার দরকার নেই, আমরা খবর নেব, এসে দরকার হলে আবার খাবার প্যাকেট দেব, কিন্তু বাড়ির উঠান অতিক্রম করে গেট খুলে বুথে যাওয়া যাবে না, গেলে কিন্তু বাড়ি যাবে। হুমকি তাই হয়। আমাদের পার্টির গাড়ি যিনি চালান, যে বন্ধুটি আজকেও আপনাদের মহকুমায় সেই গাড়ি চালিয়ে নিয়ে এসছে, অরুন্ধতী নগরের দিকে তার বাড়ি, প্রতাপগড়ের পাশে। গত বিধানসভা নির্বাচনে পাশাপাশি দুটো বুথে এরা 300 ভোট বেশি ভোটে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীকে এই বুথ থেকে জিতিয়ে দিয়েছিল। ভোটের 2 দিন আগে এই গোটা 2টা বুথ এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে ভোট দেওয়া যাবে না। এই ভদ্রলোক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির গাড়ি চালা, চিহ্নিত, তাকেও ভোট দিতে দেবে, ভোট দিতে পারেননি। সারাদিন বিমর্ষ, পরে খুঁজতে দেখা গেল 250-র উপর ভোটার গৃহবন্দী। এরকম ঘটনা ঘটেছে। কিসের ভোট? এই জায়গায় নির্বাচন কমিশনের কাছে গেছে বেলা 1:30। কি চলছে? এত বক্তৃতা করেছেন, এত সিআরপিএফ, এত বিএসএফ, এত টিএসএফ, কোথায় গেল ভোটের দিন? খুঁজেই তো পাওয়া যাচ্ছে না। প্রিজাইডিং অফিসারের সামনে পিটিয়ে পুলিশ এজেন্টকে বের করে দিচ্ছে। ভোটের লাইন থেকে মহিলা পুরুষ নির্বিশেষে জোর করে টেনে এসে বের করে দিচ্ছে, বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। কেন এসছেন? আমরাই তো আছি, আপনাদের ভোট আমরা দেবো। অদ্ভুত কথাবার্তা। দেখুন কিছু করার আছে কিনা। দেখছি বেলা 1:30টার পর থেকে 5টা পর্যন্ত ভোট চলেছে। কি দেখেছেন? কিচ্ছুই দেখেননি। যত সময় গড়িয়েছে তত ছাপ্পা ভোট পড়েছে। এবং আজকে দেখবেন দেশের কথা পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় বেরিয়েছে, একটা বুথে যত ভোট, সবটা ভোট যদি 100 হয়, সেখানে ভোট পড়েছে 103, 104, 105। কি করে হয় এটা? ভোটার যার সংখ্যা তার চেয়ে বেশি ভোট কি করে হয়? ছাপ্পা ভোট মানলে তো দায়ী হবে, জালিয়াতি করলে তো দায়ী হবে। আর নির্বাচন কমিশন বলছে ভোট ঠিকঠাক আছে। লজ্জার কথা এটাই। কিছুদিন আগে তথ্যে বেরিয়েছে, এটা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের জনগণের সঙ্গে কথা বলে এটা হিসেবে উপস্থিত করেছে আমাদের দেশের যে নির্বাচন কমিশন, তারা যেভাবে কাজকর্ম করছে তাদের সম্পর্কে আপনাদের মতামত কি? তারা প্রায় 58 জন বলেছে এই নির্বাচন কমিশনের উপর আমাদের কোনো বিশ্বাস নেই, কোনো আস্থা নেই। প্রহসন হচ্ছে, এরা কিছুই করতে পারছে না, পরোক্ষ শাসক দলকে সাহায্য করছে। প্রথম প্রশ্ন উত্তর, এরা সবাই কমিউনিস্ট মনে করার কারণ না। দ্বিতীয় প্রশ্ন, এই যে মেশিনে ভোট দিচ্ছেন ইভিএম, এটা নিয়েও প্রশ্ন উঠছে। এটা নিয়ে আপনাদের কি বক্তব্য? বলে আমরা এটার বিরুদ্ধে। 48 জন বলেছেন, একটা অংশ কিছু মতামত দেননি। 48 জন প্রকাশ্যে বলেছেন কেন এই ইভিএম মেশিনে ভোট হচ্ছে। ইউরোপে সবচেয়ে বেশি রাষ্ট্র, তারাও এক সময় ইভিএম মেশিনে ভোট দিত, তুলে নিয়েছে, আবার সেখানে ব্যালটে ভোট হচ্ছে। আমাদের দেশেই দাবি উঠছে, ইলেকশন কমিশন করছে না, ইন্ডিয়া ব্লকের তরফ থেকে দাবি করা হয়েছে, গুরুত্বই দিচ্ছে না। এখন দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 48 জন সরাসরি বলছে ইভিএম মেশিনের উপর আমাদের কোনো আস্থা নাই।
প্রতারণা হচ্ছে, তঞ্চকতা হচ্ছে। ভোট দিচ্ছে মানুষ একজনকে, আর সেখানে হিসেবের সময় দেখা যাচ্ছে অন্যের নামে ভোটের হিসেব বেরোচ্ছে। কি চলছে এটা? একই রকম ভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী ধর্মনিরপেক্ষতার যে আদর্শের বেদে বলে আঘাত করছেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন, সংবিধান পাল্টাবার চেষ্টা করছেন, এ নিয়েও প্রশ্ন করেছিল তারা। এই ধর্মনিরপেক্ষতার যে বিষয় নিয়ে নানা প্রশ্ন উঠছে, আপনাদের কি বক্তব্য? ৭৮ জন বলেছেন আমাদের দেশ ভারতবর্ষ হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, শিখ আছে, ইসাই আছে, হিন্দুদের মধ্যে নানা ধর্ম আছে, তারা আছেন, তারা থাকবেন, তাদের নিয়ে ভারতবর্ষ ঐক্যবদ্ধ থাকবে। এর জন্য যে ধর্মনিরপেক্ষতা সঠিক পথ, এটার পক্ষে আমরা। এটা না থাকলে ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে। আমি এই কথাগুলো যে আপনাদের সামনে বলছি, এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তৈরি করা কথা না। আন্তর্জাতিক পরিসরে যারা স্বনামধন্য আমাদের দেশের নির্বাচনের মুখে, তারাই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বাছাই করা কিছু লোক, কোটি কোটি মানুষের কাছে তো যাওয়া যায় না, কয়েক হাজার মানুষের মধ্যে গিয়ে মতামত যাচাই করেছেন। তাদের ব্যক্ত যে মতামত, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলছি, ভোট নিয়ে যে প্রহসন হচ্ছে, তার জ্বলন্ত, নিকৃষ্ট, ঘৃণ্য উদাহরণ হচ্ছে ত্রিপুরা, বিজেপি শাসিত ত্রিপুরা। এটা চান পূর্ব আসনে এই জিনিসই তারা সংগঠিত করো, ছেড়ে দেবেন, কোনো প্রতিবাদ করবেন না, প্রতিরোধ করে তুলবেন না। ত্রিপুরায় আজকে যা চলছে, কি চলছে ত্রিপুরায়? কাজ নাই, রোজগার নাই, খাবার নাই, অর্ধাহার, অনাহার, অনাহার মৃত্যু, শিশু বিক্রি করছে। তারপরে পরিবারের লোক সবাই মিলে শিশুদের বিষ খাইয়ে মেরে, মা বাবা ঘর থেকে বেরিয়ে দূরে নিজেদের তৈরি করা যে বাগান, সেই বাগানে গিয়ে ফাঁসিতে ঝুলছে। পঞ্চবটি আমি গেছি সেই জায়গায়, গোটা পরিবার যাই, একটা দুটা ভালো কাপড় জামা আছে, সেই কাপড় জামা পরে সিঁদুর দেখে হাতে শাখা মালা লাগিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। বাজারে জানা পরিশোধ করতে পারছেন না, মেলা লোক ওখানে গিয়ে আসছি। গ্রামের মানুষ বলছেন অত্যন্ত ভালো মানুষ, কেন তার এইভাবে মারা গেল? ভাই বলছে বাজারে কিছু দেনা আছে, পরিশোধ করতে পারছে না, তার জন্য আত্মহত্যা করবে। কি ব্যাপার? সরকার আছে ত্রিপুরা, খবর আছে, খোঁজ রাখছে কিছু? অনার মৃত্যুর কথা বলে, এটা বুক চাপলে বলে, এটা মিথ্যা কথা। প্রমাণ করতে পারলে নাকি রাজনীতি ছেড়ে দেবে? এই কথা সোশ্যাল মিডিয়ায় একদিকে যখন প্রকাশ করা হচ্ছে, তার পাশে মহিলা, তিনি বলছেন কোন মহকুমায়, কোন ব্লকে, কার সন্তান কত টাকায় বিক্রি করেছে, সেই মা বলছে, সেই বাবা বলছে। তারপর সরকার থেকে লোক যাচ্ছে, 30,000 টাকায় সন্তান বিক্রি করেছে, সেই টাকা দিয়ে সন্তান উদ্ধার করে মা বাবার হাতে তুলে দিয়ে বাড়িতে না পাঠিয়ে হাসপাতালে এনে তাদেরকে বন্দী করে রেখেছে। কই ছাড়ছে নাকি রাজনীতি? হিম্মত আছে? গলা বাজিয়ে কথা বললেই শক্তি বোঝা যায়, এটা দুর্বলতার নিদর্শন। কোথায় সরকার? এলাকার কাজ নাই, টুয়েপের কাজ নাই, উন্নয়ন দপ্তরের কাজ নাই, রোজগার করতে হবে। এই যে পরিস্থিতি চলছে, মায়েদের বোনেদের উপর অত্যাচার হচ্ছে। থানায় যাচ্ছেন, দেশের নির্বাচনের পর বিশেষ করে দেখা যাচ্ছে অধিকাংশ থানা মামলা রুজু করতে গেলে পরে বলছে কেন মামলা করছেন, কেন মামলা করছেন? নিজেরা গিয়ে আলোচনা করে মীমাংসা করবো বলে। কি করে মীমাংসা করবো? কিসের মীমাংসা? অত্যাচারিত হয়েছে, ইজ্জত লঙ্ঘন করেছে বলে গ্রামে যান, মন্ডলের কাছে যান। বলে মন্ডলকে? আরে মন্ডল ছিল না, মন্ডল তো বিজেপির নেতারা। কিছু টাকা পয়সা খরচ হবে, মীমাংসা করে দিন, মামলা হবে, মামলা চলবে, পয়সা খরচ হবে, আপনাদের উপর আক্রমণ বাড়বে, সমস্যার সমাধান হবে না। অরাজকতা, জঙ্গলের শাসন যে বলছি, এ কারণে বলছি। সাবরুম থেকে ধর্মনগর কৈলাসহর রাজপথে প্রতি সপ্তাহে লাশ পাওয়া যাচ্ছে, মহিলা পুরুষ। মানুষ খবর দিচ্ছে, পুলিশ তুলে আনছে। যখন জিজ্ঞেস করছে কি করে মারা গেল, তদন্ত করার আগেই বলে দিচ্ছে তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, আত্মহত্যা করেছে, কোনো দায়িত্ব নাই পুলিশের। এই কাণ্ড কারখানা চলছে। কাজে এই জায়গা থেকে
যদি বাঁচতে চান, বেরিয়ে আসতে চান, আপনারা কিন্তু উদ্যোগ নিয়েছিলেন 23-এর নির্বাচনে। আমরা আহ্বান দিয়েছিলাম পরাস্ত করেন। এই নির্বাচনে বিজেপি কত ভোট পেল? 18 নির্বাচনে 51 ভোট, এই নির্বাচনে 39 ভোট। 39 ভোটটা আসল ভোট না, সবাই ভোট দিতে পারেনি, জবরদস্তি করে ভোট দিয়েছে। তাদের পাওয়া 39 ভোটের মধ্যে 15 থেকে 17টা ভোট অন্যের ভোট, নিজেরা ভোট দেয়নি। বিজেপির মাসুল ব্যান টাকার বিনিময়ে ভোট লুটকার কাজে ভোটের আগে যারা কাজ করেছে বিজেপির হয়ে তাদের দেওয়া ভোট। তাহলে এই ভোট বাদ দিলে পরে বিজেপির ভোট কত? 22 থেকে 25-25-এরও নিচে। তার মানে তাদেরকে পরাস্ত করেছেন আপনারা। ত্রিপুরায় এত কম ভোটে কোন দল এর আগে সরকার তৈরি করে, তারপরেও এই সরকারটা টিকে রাখতে সবচেয়ে সাহায্য করেছে কে? ত্রিপুরা মতো। আপনারা শুনছিলেন নরেশ জমাতিয়া ককবরক ভাষা, তার 20-25 মিনিটের ভাষণে এগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন। বিশ্বাসঘাতক, বর্ণচুলক, বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিক্ষোভ, বিজেপির বিরুদ্ধে কথা বলে যে ভোটটা উপজাতিদের বামপন্থী ফ্রন্টের দিকে আসতে পারত, আসন বাড়ত, ভোট বাড়ত, বিজেপিকে পরাস্ত করে তারাই সরকার তৈরি করতে পারতেন। এরা যাতে সরকার তৈরি করতে না পারে, জনগণের সরকার যাতে তৈরি না হয়, লুটেরা যারা, প্রবঞ্চক যারা, প্রতারক যারা, এদেরকে সাহায্য করার জন্য, বিজেপিকে সরকার রাখার জন্য তীব্রামথা সাহায্য করেছে। আরেকটা সুযোগ আসলো, লোকসভা নির্বাচন, 1 বছরের ব্যবধান। হাত কামড়াচ্ছেন যারা ভোট দিতে পারেননি, আমাদের ভোট দিতে দিল না। আর যারা ভোট দিলেন সরকার পাল্টাবার জন্য, তীব্রামথার এই বিশ্বাসঘাতকতার জন্য, সেইভাবে সরকারটা পাল্টাতে পারল না, তাদের মধ্যেও জিত চেপে গেছে। তবে এই জায়গায় এই ভোটের যে সুযোগটা, এটাকে কাজে লাগান। পশ্চিমাঞ্চলের ঘটনা শুনে আপনি যদি চুল ছেড়েন, ভয় পান, দরজা জানালা বন্ধ করে, দরকার নাই ঝামেলা। এটা তো লোকসভার ভোট, 2টো আসন, এখান থেকে জিতলে কি না জিতলে কি, এবার 1-2 আসনেই সিদ্ধান্ত হয়ে যেতে পারে। কাজে এটা মাথায় রাখতে হবে। প্রশ্নটা কি, আপনার এই 2 ক্যান্ডিডেট প্রার্থী জয়ের মধ্য দিয়ে ক্যান্ডিডেট বিজেপি বিরোধী বিকল্প সরকার তৈরি করার ক্ষেত্রে যখন তৈরি হবে, তেমনি ত্রিপুরায় যে দুঃশাসন চলছে, এর থেকে পরিত্রাণের জন্য আপনি যে রাস্তা খুঁজছেন, কেন্দ্রের সরকার পাল্টাবার সঙ্গে এই দুঃশাসন থেকে উত্তরণের রাস্তাটা কিন্তু খুলবে। কাজে এই জায়গায় হচ্ছে ত্রিপুরার ভোটারদের কাছে এই নির্বাচনের গুরুত্ব এবং তাৎপর্য। তাই পশ্চিম আসনে কি হবে? দাবি করা পরিবারের সন্তান না, রানীও না, রাজকন্যাও না, রাজপুত্রও না, যুবরাজও না। তাহলে কে, কাকে আপনারা দাঁড় করাবেন? কোথেকে খুঁজে আসলেন? খুঁজে আনা কাঞ্চনপুর থেকে খুঁজে এনেছি আমরা। কেসে শহীদের পুত্র, তার বাবা সৌপানন্দের শিষ্য ছিলেন। কপালে চন্দনের টিপ দিয়ে সকালবেলা সৌপানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঘর থেকে বেরোতেন। প্রথম যাওয়া হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অফিস, লাল ঝান্ডা তুলে নিয়েছিল। উপজাতিদের মধ্যে ঐক্য করে তুলছেন। উপজাতি অনুপজাতি, কাঞ্চনপুর মহকুমা, নতুন মহকুমা, ধর্মনগরকে ভাগ করে তৈরি করা হয়েছে। গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিলেন। সন্ত্রাসবাদীদের দৌরাত্ম, তারা মনে করেছে রাজেন্দ্রের বাবাকে যদি খুন করা যায় তাহলে বোধ হয় ট্রাইবেল বাঙালির একতাকে চিট ধরানো যাবে। তাকে খুন করে দিয়ে আসলো ঘরে ঢুকে, গুলি করলো এবং অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করলো, দেহটাকে টুকরো টুকরো করলো। সেখানে দাঁড়িয়েই তো রাজেন্দ্র লাল ঝান্ডা বাবার হাত থেকে নিচে তুলে নিয়েছেন, শপথ নিয়েছেন, এই ঝান্ডা মাটিতে ফেলতে দেব না, তোমার অসম্পূর্ণ কাজ আমিই করব, এগিয়ে যাব। এরপরেও যখন কমিউনিস্ট পার্টি করল, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার ভাই গাড়ির চালা, খালি জায়গা, কাঞ্চনপুর থেকে আপনার শহরের দিকে যাচ্ছে, বাড়িঘর নাই, এরকম জায়গায় দুর্ঘটনা ঘটিয়ে
তার ভাইটাকে হত্যা করল। এটার পেছনেও ষড়যন্ত্র। তারপরেও কিন্তু রাজেন্দ্র রিয়াংকে নিরস্ত করতে পারে। এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, একাধিকবার জয়যুক্ত হয়েছে। আমাদের এডিসির এক্সিকিউটিভ বডির মেম্বার ছিলেন, ভালো কাজ করেছে, সেই কারণে সেখান থেকে বের করে নিয়ে বিধানসভা আমরা দাঁড় করে 3বার 4বার জিতেছেন, একবার 1 ভোটের ব্যবধানেও জিতেছেন। বুঝতে পারেন লড়াইয়ের মানসিকতা কি। 2023-এ বিধানসভায় দাঁড়ালেন, বলছেন না আমি তো অনেকবার দাঁড়ালাম, নতুন কাউকে দাঁড় করেন। আর এক ছেলে, তার নামও রাজেন্দ্র, আইএনপিটি করতো, দল ছেড়েছে, আমাদের সঙ্গে এসছে, এডিসিতে আমরা তাকে দাঁড় করিয়েছি, জয়যুক্ত হয়েছে, এক্সিকিউটিভ মেম্বার হয়েছে, শিক্ষা দপ্তর পরিচালনা করেছে, দারুণ পরিচালনা করেছে, পূর্ত দপ্তর পরিচালনা করেছে, দারুণ পরিচালনা করেছে। 23-এর নির্বাচনে তাকেই আমরা রাজেন্দ্র জায়গায় বিধায়ক দাঁড় করেছিলাম। তীব্রমথা সেখানেও বিশ্বাসঘাতকতা করে ওই আমাদের তরুণ রাজেন্দ্রকে পরাস্ত করেছে। আমরা আমাদের পুরনো রাজেন্দ্র, আগের বিধায়ক, আগের এডিসি মেম্বার, তাকে এবারকার লোকসভা নির্বাচনে আমরা দাঁড় করিয়েছি। রাজবাড়ির ছেলে না, আপনারা আমার ঘরের ছেলে, লড়াইয়ের ময়দানের ছেলে। উপজাতি বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এদের মধ্যে কাজ করে তাদের জীবনের যে সমস্যা, মতাদর্শের ভিত্তিতে শ্রেণী দৃষ্টিভঙ্গির চেতনা নিয়ে এই সমস্ত অংশের মানুষের জীবনের মৌলিক সমস্যার সমাধানের জন্য লড়াই করছেন। সেই লড়াইয়ের ময়দান থেকে বাছাই করে তাকে আমরা দাঁড় করিয়েছি। তাকে পাঠানো মানে কি, জয় করে পাঠানো মানে কি, প্রকৃত অর্থে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য উপযুক্ত প্রার্থী হবে। বিজেপি তীব্রমথা তারা যে প্রার্থী করেছেন, ত্রিপুরায় 14 লক্ষ উপজাতি আছে। প্রদ্যুৎ কিশোরী তো বলেন এই 14 লক্ষের মধ্যে ঠিক আছে তীব্রমথা আপনারা প্রার্থী দ্বারা করাবেন, এখান থেকে কোন একজন ট্রাইবেল খুঁজে পাওয়া গেল না। ছত্তিশগড় থেকে আনতে হবে, হতে পারে আপনার ভগিনী, ওখান থেকে আনতে হবে কেন? দশরথ দেব, বাজুমান রিয়াং, জিতেন চৌধুরী এবং রাজেন্দ্র রিয়াং বাইরে থেকে আনতে হয়নি তো, ত্রিপুরার ভিতরে কিরণ বিক্রম কিশোর মানিক বাহাদুর, তাকে নিয়ে তো কেউ প্রশ্ন করেন। তার স্ত্রী, তিনি দাঁড়িয়েছেন, এমপি হয়েছেন, প্রদ্যুৎ কিশোরের মাতা, তাকে নিয়ে তো কেউ প্রশ্ন করেননি। কংগ্রেস যুব সমিতির মন্ত্রিসভার সদস্য ছিলেন, সেখান থেকে লোকসভায় দাঁড়িয়েছেন, কেউ প্রশ্ন তোলেনি। এখন প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা জাতি আগে দল পরে বললেন, এখন তো দেখছে আপনার পরিবার আগে আর বাকি সব পরে। আপনি কংগ্রেস দলের সভাপতি থাকার সময় সেই আপনার পরিবার, আপনার ছোট বোন, তাকে দাঁড় করানো, পরাস্ত হয়েছে, বিজেপি রিগিং করে পরাস্ত করেছে, কিছু কথা বললেন না। এবার আপনারই আরেক ভগিনী, তাকেই দাঁড় করানো, কি ব্যাপার এটা? তীব্রমথার যারা সমর্থক, যাদেরকে স্লোগান দিয়ে উৎসাহিত করেছিলেন জাতি আগে দল পরে, এখন তারাই বলছেন এ তো কাকের মুখে কুকিলের কথা। এটা মানুষই বলছেন, খুব বিক্ষোভ তৈরি হচ্ছে। 14 লক্ষের মধ্যে ত্রিপুরার উপজাতিদের মধ্যে আর কোনো প্রার্থী নেই, প্রার্থী যে কেউ দাঁড়াতে পারেন, এই নিয়ে আমাদের প্রশ্ন। আমি দৃষ্টিভঙ্গিটার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। তারা কাদের বাছাই করেন, আমরা কাদের বাছাই করি, ওই যে এটা মাথায় রেখে আপনাদের কাছে যেটা আবেদন করবো, আমার কথা শেষ করার আগে, দল বেঁধে 18 পর থেকে এমনকি 23 পর্যন্ত যে বিধানসভা নির্বাচন ভোট হয়নি ঠিক মতো, পশ্চিমের এই যে 19 তারিখের ভোট সেটাও হয়নি, কিন্তু এটা নতুন রেকর্ড আপনারা করার চেষ্টা করুন। 26-এ পূর্ব আসনের লোকসভা ভোট দল বেঁধে যাবেন, বাধা দিলে প্রতিহত করবেন, নিজের ভোট নিজে দেবেন, যাকে পছন্দ তাকে দেবেন। কিন্তু আমরা তো চাইবো আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং
কাজটা তারা করছেননি, তাকে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি করে পাঠান। বিকল্প সরকার তৈরির জন্য যে সরকার তৈরি করতে পারলে পথ, নারী পুরুষ নির্বিশেষে, ছাত্র যুব নির্বিশেষে, বেকার নির্বিশেষে, ছোট মাঝারি ব্যবসায়ী নির্বিশেষে, শিক্ষক কর্মচারী নির্বিশেষে, তাদের জীবনের অর্থনৈতিক দিক থেকে যে মৌলিক সমস্যাগুলির কথা কিছু কিছু আমি উল্লেখ করলাম, এগুলির সমাধান সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলিকে সুরক্ষিত করা। এগুলি না করতে পারলে পরে দেশ রক্ষা করা যাবে না, দেশ না রক্ষা করতে পারলে পরে আমরা বাঁচবো না, ত্রিপুরাও বাঁচবো না। কাজে সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই কেন্দ্রে রাজেন্দ্র রিয়াংকে জয়যুক্ত করে আপনাদের পাঠাতে হবে। এই আবেদন আপনাদের কাছে রেখে, আমার আগে 5 জনের কথা শুনেছেন, আমার কথা অনেকক্ষণ যাবত আমি আপনাদের সঙ্গে বললাম, আপনারা শুনলেন, তার জন্য আমি অনুপ্রাণিত বোধ করছি। আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।